20টা বছরের অপেক্ষা আর একটা চিঠি। শুধুমাত্র এই একটা চিঠি তাদের জীবনটাকে কোন পর্যায় পর্যন্ত নিয়ে গিয়েছিল সেটা জানলে তুমিও অবাক হবে। তার জীবনে আপন বলতে ছিল না কেউই, তবে যে তাকে আপন করতে চেয়েছিল তাকে হারাতে হয়েছিল সব কিছু। গল্পটা কিছু দিক থেকে বীর জারা সিনেমার কথা মনে করিয়ে দেয়। একবার শুরু করেই দেখো, মুভিটা তোমাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পে এখন সময় 1964 সাল। বর্ডারের কাছাকাছি একটা অঞ্চলে এক জঙ্গি দলকে দেখা যায়। তাদের একটাই চাওয়া, সেটা হলো কাশ্মীর। যে করেই হোক তার দখল নেবে তারা, আর এতে করে নাকি পাকিস্তানি আর্মিরা তাদের সহায়তা করবে। বিষয়টা অদ্ভুত, তাই না? কিন্তু এমনই হচ্ছে এখানে। ইনি হলেন মেজর তারেক। সে এই প্ল্যানিং সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু তার ওপর কড়া হুকুম দেওয়া হয়। তাদের মিশন কমপ্লিট করার জন্য তারা নাকি জঙ্গিদের সহায়তা নিতেও দ্বিধাবোধ করবে না। বলা যায় জেনারেল তারেক তাদের সাথে বাধ্য হয়ে চুক্তি করছে। আগামীকাল এই বাচ্চাদেরকে বর্ডার ক্রস করানো হবে, আর প্ল্যানিং অনুযায়ী তারা লুকিয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত না সুযোগ আসে ততক্ষণ একজন সাধারণ মানুষের মতোই থাকবে তারা। কিন্তু দেখে বোঝাই যাচ্ছে মেজর তারেক বিষয়টাতে ভেতর থেকে ঘৃণা প্রকাশ করছে, কিন্তু কিছু করার নেই তার। সিন চেঞ্জ হয়। ঘটনা সেখান থেকে বর্তমানে 20 বছর পর 1984-তে লন্ডনে চলে আসে। আনন্দ মেহতা নামের এক ভারতীয় গণ্যমান্য ব্যক্তি, তিনি নাকি পাকিস্তানের নামে এমন কিছু কথা বলেছে যেখানে অনেকেই উত্তেজিত। আফরিন নামের একটা মেয়েকে দেখা যায়, সে নাকি এর উচিত জবাব দেবে তাকে। আজ আনন্দ মেহতা লন্ডনে একটা কাজে এসেছেন। বলতে বলতে আফরিনকে আমরা দেখি একটা দোকান থেকে সে হুইস্কির বোতল কিনে নেয়। সেটা আনন্দ মেহতার গাড়িতে ছুঁড়ে মারে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়। এখন বিষয়টা চাপা থাকবে না, এটাই স্বাভাবিক। আফরিনকে তার ক্যাম্পাসে ডেকে আনা হয়েছে। সে যদি তার কাছে ক্ষমা না চায় তাহলে নাকি তাকে রেস্টিকেট করে দেওয়া হবে। কিন্তু বোঝাই যাচ্ছে খুবই তেজি একটা মেয়ে হলো আফরিন। আনন্দ মেহতা তাকে একটাই কথা বলে, রাগকে ঠান্ডা করার একমাত্র হাতিয়ার হলো ভালোবাসা। কিন্তু আফরিন উল্টো তাকে বাজে কিছু কথা শুনিয়ে দেয়। বোঝা যাচ্ছে ইন্ডিয়াকে আফরিন খুবই ঘৃণা করে। তবে কেন, সেটা না হয় মুভি দেখতে দেখতেই জানতে পারবে, দেখতে থাকো। তাকে দুইটা রাস্তা দেওয়া হয়, হয়তো তার কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইবে, আর নয়তোবা তার গাড়ির 1 মিলিয়ন জরিমানা দেবে। আফরিন দ্বিতীয়টা বেছে নেয়। সে নাকি তার দাদামশাইয়ের কাছে রিকোয়েস্ট করে জরিমানা জোগাড় করতে পারবে, কিন্তু ওই ইন্ডিয়ানের কাছে ক্ষমা চাইতে পারবে না। আফরিন যত দ্রুত সম্ভব করাচি চলে আসে তার দাদামশাইয়ের কাছে, কিন্তু এখানে এসে দেখতে পায় তার দাদামশাইয়ের ছবিতে তার জন্ম তারিখের সাথে সাথে তার মৃত্যু তারিখটাও লেখা। অর্থাৎ বোঝা গেল তার দাদামশাই 1 মাস আগেই মৃত্যুবরণ করেছে। তার আঙ্কেল তাকে বলছে, হাজার নয় বরং লাখো বার কল করেছি তোমাকে, কিন্তু তুমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করনি। তোমার দাদামশাই 1 মাস আগেই বিদায় নিয়েছেন দুনিয়া থেকে। আসলে আফরিন হলো মেজর তারেকের নাতনি। সে জিজ্ঞাসা করে কিভাবে হলো এটা। সে তাকে সব কিছু খুলে বলে। আফরিনকে বিষয়টা একটু ভাবতে দেখা গেলেও তার দাদামশাইয়ের মৃত্যুতে যেন তেমন কোনো কষ্ট নেই তার। সে তার দাদামশাইয়ের প্রতি রেগে ছিল, কারণ তার দাদামশাই তাকে জোর করে লন্ডন পাঠিয়ে দিয়েছিল। এখন তার আঙ্কেলের কাছে সে বলছে, যাই হোক আমার দাদামশাই আমার জন্য কিছু না কিছু অন্তত রেখে গিয়েছে, আমার 1 মিলিয়ন রুপি চাই, দিন আমাকে। কিন্তু সে তাকে তার দাদামশাইয়ের লেখা একটা বার্তা ধরিয়ে দেয়, যেখানে তার দাদামশাই তাকে জানিয়েছে, আমি জানি আমার প্রতি তুমি অনেকটাই রেগে আছো, কিন্তু আমি অপারগ ছিলাম। তুমি যতক্ষণে আমার চিঠিটা পড়বে ততক্ষণে হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। এই বক্সের মধ্যে একটা চিঠি আছে, এই চিঠিটাকে তার ঠিকানা মতো পৌঁছে দিতে হবে তোমায়। জানা যায় চিঠিটা নাকি 20টা বছর ধরে নিজের গন্তব্যের অপেক্ষায় আছে। তার দাদামশাই মেজর তারেক সেটাকে পূরণ করতে পারেনি, কিন্তু এই চিঠিটার গন্তব্য পাওয়া খুবই জরুরি। চিঠিটায় আজ থেকে 20 বছর আগের ঠিকানা দেওয়া। যিনি চিঠিটা লিখেছেন তিনি ছিলেন আর্মির লেফটেন্যান্ট রাম, ভারতীয় অফিসার একজন। 20টা বছর ধরে পড়ে আছে এই চিঠি। সেই ঠিকানা এখন সে কোথায় পাবে? আফরিন রাগ হয়ে যায়, এসব কি ফালতু জিনিস, আমার এখন টাকা দরকার, টাকা দিন আমাকে, আমি চিঠি পাঠিয়ে দেব। কিন্তু তার আঙ্কেল তাকে জানায়, এই চিঠি যতক্ষণ নিজের গন্তব্য না পাবে ততক্ষণ আমি তোমাকে তোমার দাদামশাইয়ের সম্পত্তির 1 চুল অংশও দিতে পারবো না। এখন বাধ্য হয়ে আফরিনকে তার দাদামশাইয়ের কথা শুনতেই হবে। চিঠিটা যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে তার নাম হলো সীতা, আর আজকের সিনেমার নামও এটা, সীতারামম। এখন না চাইতেও আফরিনের ভারত যেতে হবে। সেখানে পৌঁছে এই চিঠিতে যে ঠিকানা দেওয়া রয়েছে সেই ঠিকানায় গিয়ে দেখা যায় কোনো এককালের রাজমহল এখন বিশাল এক কলেজ হয়ে গিয়েছে। সে চেনে না সীতাকে বা রামকে, তাদেরকে দেখেওনি কখনো। জায়গাগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে 20টা বছরে। এখন সে বুঝতে পারছে না কি করবে। তার বান্ধবীকে পাকিস্তানে সে কল করে এবং তার বান্ধবী তাকে জানায় বালাজি নামের একজন তাদের সিনিয়র রয়েছে সেখানে, সে নাকি তাদের সাহায্য করতে পারবে। এখন বালাজি যখন তার সাথে দেখা করে, আফরিন প্রথমেই তাকে লেটারটা ধরিয়ে দেয়, ঠিকানা চাই তার। সে তো বলে এই সামান্য কাজের জন্য এত দূর আসা, কিন্তু যখন পেছনে ডেট দেখতে পায়
20 বছর পুরনো লেটার এটা। এই বিষয়টা বুঝতে পেরে তার মাথা ঘুরে যায়। এমনকি তার ওপর সীতা বা রাম এরা দুজন কে বা কারা এটাও সে জানে না। প্রশ্ন একটাই যে তার দাদামশাই শত্রু দেশের এক আর্মি অফিসারের লেখা চিঠির দায়িত্ব কেন নিল। যাই হোক, গাড়িতে আফরিন তাকে কিছু কিছু বিষয় খুলে বলে। তারা সুব্রমণিয়াম জের কাছে এসেছে। এনার কাছে পুরনো অনেক ডকুমেন্টসের হিসাব রয়েছে। সেখানে সমস্ত ডকুমেন্টস খুঁজে খেটে দেখলেও রাম অথবা সীতা ওদের দুজনের কারো নামই পাওয়া যায়নি। সে তার আঙ্কেলের কাছে কল করে। এখন বুঝতে পারছি এজন্যই প্রত্যেকবার এই চিঠিটাকে ফেরত দেওয়া হয়েছে। এখানে সীতা রাম এদের কোনো গন্ধই নেই। কিন্তু তার আঙ্কেল তাকে বলে এটা আমার কোনো সমস্যা নয়, আর তাকে বলে আপনাকে সত্যটা জানানোই আমার ভুল হয়েছে। দরকার ছিল চিঠিটাকে ডাস্টবিনে ফেলে তারপর আপনাকে বলা যে চিঠি পৌঁছে দিয়েছি। কিন্তু তার আঙ্কেল তাকে বোঝায় আমি জানি আফরিন মাঝে মাঝে ভুল করে, কিন্তু সে ভুল মানুষ নয়, নিজের দায়িত্ব পালন করবে সে। এখন আসলেও সে এটা করতে পারবে না। এভাবেই চলে যাচ্ছে। যেতে যেতে বালাজি তাকে বলে সীতা কোথায় সেটা তো রামই জানে। এই শুনে আফরিনের মাথায় আবার কি যেন চলে আসে। সে আবারও ফেরত চলে যায়। আমার দাদামশাই আমাকে যতটুকু জানিয়েছে যে রাম ছিলেন ভারতীয় একজন আর্মি অফিসার। তার সম্পর্কে অবশ্যই তথ্য পাবো আমরা। সেজন্য বালাজি তার মামার সাহায্য নিতে যায়। তার মামা একজন আর্মি লেফটেন্যান্ট, কিন্তু সে রামের সম্পর্কে কিচ্ছু বলতে পারছে না। সেখানে তাদের লাইব্রেরি আছে, চাইলে খুঁজে দেখতে পারে। তারা সেটাই করে, তাকে খুঁজতে শুরু করে তারা। এবং অবশেষে একটা বই, একটা ম্যাগাজিন যেখানে লেফটেন্যান্ট রামের ব্যাপারে লেখা। বালাজি তার মামার কাছে জিজ্ঞাসা করে এটাই কি রাম। কিন্তু সে বলে আমি এনাকে চিনি না, কিন্তু ওকে চিনি, ও আমার বন্ধু ছিল। তার ঠিকানা দিয়ে দেয় এবং তার ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর তাকে জিজ্ঞাসা করে আপনি কি আমাদেরকে লেফটেন্যান্ট রাম সম্পর্কে কিছু জানাতে পারবেন। আমরা তাকে জানতে চাই। আর তার কথাবার্তায় ঘটনা সেই 1964 সালে পৌঁছে যায় ফ্ল্যাশব্যাকে। সেখানে আর্মির জেনারেলের কাছে খবর চলে আসে তাদের একটা স্কোয়াড যে ক্যাম্পে রয়েছে সেখানে নাকি 15 দিন ধরে বরফ পড়ছে। তারা খাবার পৌঁছে দিতে পারছে না। আর ওদিকে আমরা দেখতে পাই বরফ পড়ার কারণে প্রায় কিছুদিন ধরেই তাদের না খেয়ে থাকতে হচ্ছে। বাইরে বরফ কম হলে বের হয়ে লেফটেন্যান্ট রামকে তারা কন্ট্যাক্ট করে। আর হ্যাঁ, এই হলো আমাদের আজকের সিনেমার মেইন ক্যারেক্টার রাম। সে তাদেরকে জানায় আজকেও নাকি কেউ আসেনি, অর্থাৎ আজকের দিনটাও তাদেরকে না খেয়েই থাকতে হবে। কিন্তু তার পর মুহূর্তেই কিছু মুভমেন্ট লক্ষ্য করা যায়। সেখানে খেয়াল করলে দেখা যায় কিছু লোক এদিকেই আসছে। বিষয়টা তাদের মেজরকে জানানোর পর তাকে অর্ডার দেওয়া হয় ভালো মতো খেয়াল করো, এরা আবার জঙ্গি নয় তো। সে খেয়াল করে, তাদের বর্ণনা দেওয়ার পর সে বলে আমি আমার ফোর্সদের জীবন রিস্কে ফেলতে চাই না, ফায়ার করে দাও ওদের ওপর। কিন্তু সে বলছে দেখে তো মনে হচ্ছে না ওরা জঙ্গি। কিন্তু তারপরও তাকে হুকুম দেওয়া হয় যা বলছি তা করো। সে তাদের দিকে এম করে ঠিক আছে, কিন্তু ফায়ার করে অন্যদিকে। আর তার পর মুহূর্তেই তারা সবাই তাদেরকে ঘিরে ফেলে। আর এখানেই জানা যায় তাদের কাছে শুধুমাত্র খাবারের গম ছিল, আর তারা নাকি তাদের জন্যই খাবার নিয়ে আসছিল। তারা দেখেছে 15 দিন ধরে বরফ পড়ছে, আর হয়তোবা তারা না খেয়ে আছে, সেজন্য তাদের সাহায্য করতে এসেছিল তারা। অর্থাৎ রাম প্রথমে ঠিক বলেছিল, তবে তারপরেও কেন মেজরের কথা সে অমান্য করলো, সেজন্য তাকে কৈফিয়ত দিতেই হবে। তাদের সবাইকে রাম ধন্যবাদ জানায়। তারাও একটা হাসি মুখ নিয়ে বলে সমস্যা নেই। সে বলছে আমি ইচ্ছা করেই তাদেরকে ফায়ার করিনি, কিছু মাসুম মানুষকে মারার চেয়ে শাস্তি পাবো তাতেই ভালো। ওদিকে আমরা মুভির শুরুতে দেখানো সেই বুইরা আনসারিকে দেখতে পাই, জঙ্গি দলের সেই লিডার। তারা প্ল্যানিং অনুযায়ী সেই ছোট ছোট বাচ্চাদেরকে কাশ্মীর পাঠানো হয়েছিল। আর ইতোমধ্যে তারা নাকি ওখানকার নাগরিকত্বও পেয়ে গিয়েছে। এখন নাকি তাদের প্ল্যানিং অনুযায়ী কাজ করার সময়। কাশ্মীরের আর্মিদের মধ্যে ছড়িয়ে দাও এখানে এই কয়জন বাচ্চারা পাকিস্তান থেকে আমাদের পক্ষ হতে এসেছে, কিন্তু এতে তো তাদেরকে তারা মেরে ফেলবে। এই প্রশ্ন করার পর সে জানায় এটাই তো আমি চাই। দেখা যায় তেমনটাই করা হয়। জামিল নামক একজন ব্যক্তি এই কাজের দায়িত্ব নিয়েছে। আর পরবর্তী দিন তাদের প্রত্যেককে ধাওয়া করা হচ্ছে। অবশেষে ধরতে না পেরে তাদেরকে ফায়ার করা হয়। খবর নিউজে ছড়িয়ে পড়ে কাশ্মীরের কিছু বাচ্চাদেরকে নাকি ইন্ডিয়ান আর্মি হত্যা করেছে। এলাকাবাসী তাদের উপর রেগে যায়। এখানে লেফটেন্যান্ট রাম সবাইকে বলছে ওদেরকে কেন মারতে হলো। আনসারি এটাই চাইতো যেটা আমরা করলাম, যে করেই হোক জামিলকে ধরতে হবে। তারা নর্মাল ড্রেসে জামিলকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দেখা যায় কাশ্মীরের সবাই এখন আর্মিদেরকে ঘৃণার চোখে দেখে। সেদিন যে লোক তাদের জন্য খাবার নিয়ে আসলো সেই লোকই নাকি তাদেরকে ঘৃণা করছে এখন। আবার ওদিক থেকে আনসারি তার রেডিও স্টেশন ব্যবহার করে সবাইকে জানাচ্ছে আর কয়দিন এভাবে অত্যাচারের শিকার হব আমরা, আর কত অত্যাচারিত হব তাদের হাতে। কাশ্মীর আর আমাদের এখন এক হয়ে যেতে হবে। আপনারাই চিন্তা করুন, যদি আমরা এক হয়ে যাই তাহলে তাদের স্বৈরাচারীর প্রভাব আমাদের কিচ্ছু করতে পারবে না। সে কিছু ধর্মীয় কথাবার্তা ভুলভাবে প্রয়োগ করছে এখানে। আসলে কাশ্মীরের বেশিরভাগেরাই মুসলিম, আর এটাকেই কাজে লাগাতে চায় আনসারি। তার কথাগুলো তাদের ভেতরটাকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু ঘটনা যে তারাই সাজিয়েছে এটা কেউই জানে না। এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, আনসারি তাদেরকে জিহাদের নাম করে ধর্মকে হাতিয়ার করে ভুলভাল দেখাচ্ছে তাদের। সেখানকার একটা স্থান হলো আগারতা।
রাম বুঝে গিয়েছে এখন অবশ্যই কাশ্মীরের তারা প্রত্যেকেই সেখানকার আগারতায় অবস্থিত হিন্দু সমাজের ওপর আক্রমণ করবে, কিন্তু তার কাছে কোনো প্ল্যান নেই। সে বুঝতে পারছে এখানে বড় একটা দাঙ্গা হতে চলেছে, কিন্তু কিভাবে থামাবে সে? তার বন্ধুকে বলে, এক কাজ কর, এই ছোট বাচ্চাটাকে নিয়ে তুই পালা এখান থেকে, পুরো গ্রাম তোর সাথে সাথে যাবে, আর আমি এদিকটা দেখছি। তেমনটাই হয়, সে ছোট বাচ্চাটাকে নিয়ে পালাচ্ছে, পুরো গ্রাম তাকে ধাওয়া করছে। গ্রামের অর্ধেক সংখ্যক মানুষ সরে গিয়েছে, আর বাকি লোকেদের রাম একটা নির্দিষ্ট জায়গায় বুঝিয়ে শুনিয়ে লুকিয়ে রেখেছে। সেখানে কাশ্মীর থেকে তারা প্রত্যেকে এসে দাঙ্গা মাতিয়ে দেয়, আগুন লাগাতে শুরু করে। রাম তাদের প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছে, আনসারি আপনাদের মধ্যে হিংসার আগুন জ্বালাতে চাইছে, সে ভুল বলছে, আপনাদের ওই বাচ্চাগুলো আসলে টেরোরিস্ট ছিল, কিন্তু তারা বিশ্বাস করছে না। কিন্তু তখন জামিলকে সে খুঁজে পায়। জামিলকে হুমকি দেওয়ার পর সে সমস্ত সত্য কথা সবার সামনে স্বীকার করে, যে বিষয়গুলো শুনতে পেরে তারা এতক্ষণ যা আগুন ধরালো সে আগুনগুলোই এখন তারা নেভাতে চেষ্টা করছে। তারা ভুল করেছে এটা তারা বুঝতে পেরেছে। তাছাড়াও সে তাদের প্রত্যেকের পক্ষ হয়ে রামের কাছে ক্ষমা চায়। তারাই এখন আগুন নেভাচ্ছে তাদের। এই ঘটনার পর থেকে যেন সেখানকার হিন্দু মুসলমানের সম্পর্ক আরও ভালো হয়ে গেল। তারপর থেকে এই ঘটনা সারা দেশে ছড়িয়ে পড়ে। একদিন তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য একটা রেডিও স্টেশন থেকে এক মহিলা চলে আসে। কথায় কথায় তার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে জানায় তার নাকি এক মেয়ে হয়েছে গত সপ্তাহে, একটা চিঠিতে এসে পড়েছে। কিন্তু সমস্যাটা হলো তার মেয়ের নাম রাখার জন্য তাকে নাকি তার মেয়ের কানে 3 বার নামটা বলতে হবে, এরকম নিয়ম। কিন্তু তার তো ছুটিই হচ্ছে না। তাহলে সবাই বলে, তুমি রেডিওতে বলে দাও, তোমার স্ত্রী অবশ্যই শুনবে। আসলে 1964 সালের সময়টায় এখনকার মতো মোবাইল ফোন ছিল না। সে তার বন্ধু রামকে ডাক দেয়। রাম তাকে বলে, অমৃতা খুবই ভালো একটা নাম। সে রেডিওতে তার মেয়ের জন্য নামটা 3 বার বলে দেয়। আর ওদিকে তার স্ত্রী তার মেয়েকে রেডিওর সামনে ধরে রেখেছে। এখন রামের ব্যাপারে জিজ্ঞাসা করছে, আপনি বলুন আপনার ফ্যামিলি নিয়ে। কিন্তু সে জানায়, আমার তো কোনো ফ্যামিলি নেই। সে নাকি একাই এক আর্মি, এমনটা জানায়, যে বিষয়টা তার মনে নাড়া দিয়ে ওঠে। দিল্লি ফিরে এসে তার রেডিও স্টেশন থেকে সে বলছে, আমি এমন একজনের সাথে দেখা করে আসলাম, দেশের জন্য তারা কত কিছু করে। তাদের সবাইকেই নিজেদের পরিবার থেকে চিঠি পাঠানো হয়, কিন্তু সে এমন একজন মানুষ, কোনো যুদ্ধে বেঁচে আছে কিনা মরে গেছে এই খবর জানানোর মতো কেউ নেই তার। তো আজকে আমি আমার ছেলে রামকে চিঠি পাঠালাম, আপনারা সবাই আশা করি পাঠাবেন তাকে। পরদিন রামের কাছে চিঠি আসা যেন শেষ হচ্ছে না। একজন তাকে বলছে, আপনি সেখানে একটা ভুল বলেছেন, যে আপনার কেউ নেই। আমি আমার ভাইকে চিঠি লিখলাম। ভাইয়া, আপনার ছোট একটা ভাতিজি হয়েছে, তার নাম রাখতে কিন্তু আপনাকে আসতে হবে। সারা রাত বসে বসে প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছে সে। পরদিন জেনারেলের কাছে সে 2 মাসের ছুটির জন্য রিকোয়েস্ট করছে। অবশ্য তাকে সে না করেনি, শুধু একবার জিজ্ঞাসা করে কী কারণে। সে বলে, পরিবারের কাছে যাচ্ছি। রামকে এত সহজে ছুটি দিল কারণ সে তার জীবনে কখনো ছুটি নেয়নি। পরদিন আবারও তার কাছে এক বস্তা চিঠি আসে। সেগুলো মনের খুশিতে বের করার সময় খেয়াল করে টেবিলে একটা চিঠি রয়ে গিয়েছে। যে চিঠিটা কোন ঠিকানা থেকে এসেছে সেটা লেখা নেই, আর সে চিঠির রিপ্লাইটাও দেওয়া হয়নি তার। খুলে দেখে সেখানে লেখা, কি খবর, মিথ্যা বলতে শিখেছো দেখি। তোমার যে এক স্ত্রী আছে সেটাও তো দেখি ভুলে গিয়েছো। জানি না কবে ঠিক হবে। সেই বলে গিয়েছিলে দ্রুতই ফিরে আসবো। এজন্যই বলে আর্মিদের উপর বিশ্বাস করতে নেই। ইতি, তোমার স্ত্রী সীতা মহালক্ষ্মী। সে আজকের চিঠিগুলোতেও খুঁজে দেখে ওই মেয়েটা আবারও তাকে চিঠি লিখেছে, একই কথা। আর কত অপেক্ষা করব তোমার, আসছো না যে। যার কারণে সে এবার টেনশনে পড়ে গেল, কে সেই মেয়ে, কে তাকে চিঠি লিখছে। সে জানেও না, তবে তার দৈনন্দিন সময়গুলো যেন আগের থেকে ভালো কাটছে তার। দিন দিন তার কাছে নতুন নতুন আরও অনেক চিঠি আসে। বিশেষ করে সীতার চিঠির জন্য রাম সবসময় অপেক্ষা করে। আর প্রত্যেকটা চিঠিতে সীতা যেন তার বর্তমান সময় নিয়ে রামকে জানাচ্ছে। এই সীতা কেনই বা তাকে এত কিছু বলছে, আর কেনই বা নিজেকে রামের স্ত্রী বলে পরিচয় দিচ্ছে। সে এখনও বুঝতে পারছে না, তবে সামনে অবশ্যই আমরা সবাই বুঝতে পারবো, দেখতে থাকো। এই চিঠির মাধ্যমেই যেন রাম সীতাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছে। তবে অবশেষে একদম লাস্ট একটা চিঠিতে সে তার লোকেশন না জানালেও একটা ক্লু দিয়ে দেয় তাকে জানিয়ে দেয় এ মাসের 12 তারিখে সে নাকি দিল্লি থেকে হায়দ্রাবাদে এই সময়টাতে ট্রেন যাত্রা করবে। এতটুকুই যথেষ্ট তার কাছে। রাম খুব খুশি হয়ে দিল্লি পৌঁছে যায়। দিল্লি থেকে হায়দ্রাবাদে যে ট্রেনটা যাবে সেখানে ওঠার পর ভেতরে থাকা সকল আর্মি তাকে চিনতে পেরেছে, তাকে স্যালিউট করে। তবে সমস্যাটা হলো সীতা যে আসলে কে, কখনো দেখেও নাই তাকে। সে কিভাবে তাকে খুঁজে বের করবে? শুধুমাত্র নাম তার জানা সীতা, কিন্তু সবাইকে তো সে আর নাম জিজ্ঞাসা করতে পারবে না। সেজন্য সেই ট্রেনের যে টিকিট কাটারের দায়িত্ব রয়েছে তার সাহায্য নেয়। সে তার কথা মতো সবার টিকিট কাটছে এবং কৌশলে নামটা জিজ্ঞাসা করছে। একদম শেষ পর্যন্ত তারা ভিআইপি কেবিন পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু এখনও সীতা নামের কাউকে খুঁজে পায়নি সে। একটা কম্পার্টমেন্টে ঢুকে পড়ে সে, আর তাকে বলে ওটাই লাস্ট কম্পার্টমেন্ট। সেখানে দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটা মেয়ে দরজা খোলে। তবে সাথে সাথেই ট্রেন একটা টানেলে ঢুকে পড়ে। রাম অন্ধকারে তাকে সেই চিঠিগুলোর একটা লাইন পড়ে শোনায়। ভেতর থেকে মেয়েটাও বলে ওঠে, লেফটেন্যান্ট রাম বলছেন? অর্থাৎ এই মেয়েটাই হলো সীতা।
রাম যেন তার চোখে বিশ্বাস করতে পারছে না। সীতাকে দেখেই সে টাস্কি, তাকে শুধু একটা কথাই বলে, আগামী স্টেশনে দেখা হচ্ছে। সে বাইরে খুব খুশি। ওদিকে সীতা দেখতে পায় সে চিঠিতে যেরকম একটা ফুল চেয়েছিল তার জন্য, সে তেমনটাই এনে দিয়েছে। আবার ওদিকে রাম পেছনের বগিতে বসে বসে নিজের কল্পনায় ডুবে আছে। কিন্তু তখন টিকিট কাটার এসে তাকে জিজ্ঞাসা করে, আপনারা হায়দ্রাবাদের টিকিট নিয়ে কেন এখানে বসেছেন? তখনই তার মনে পড়ে যায় ট্রেনের পেছনের 8টা বগি অন্যদিকে যাবে আর সামনের বগিগুলো হায়দ্রাবাদ যাবে, অর্থাৎ সে ভুল করে অন্য গন্তব্যে চলে যাচ্ছে। আর ওদিকে সীতার কাছে যে চিঠিটা, সেই চিঠিতে রাম লিখে দিয়েছে, আপনার শহরে আমি 2 মাস আছি, এই আমার বন্ধুর নাম্বার, আপনার কলের অপেক্ষায় রইলাম। তাছাড়াও ওখানে সে তার বন্ধুর বাড়ির ঠিকানাটাও দিয়ে দেয়, যে বাড়িতে সে উঠবে। এখন ওদিকে রাম তার বন্ধুর বাড়িতে পৌঁছে যায়। সে টেলিফোন চেক করতে শুরু করে, কিন্তু বিপদের বিষয় এটা যে টেলিফোনটা গত 1 সপ্তাহ যাবৎ বন্ধ হয়ে আছে, নষ্ট হয়ে গিয়েছে। এখন রাম কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। সে প্রার্থনা করছে যে করেই হোক সীতার সাথে যেন তার দেখাটা হয়ে যায়। 2বার বাস খেলো সে, কারণ তার অ্যাড্রেসও সে জানে না। তবে বলতে বলতে দেখা যায় সীতা তার বন্ধুর বাড়িতে এসে কড়া নাড়ছে, রামের কথা জিজ্ঞাসা করে তাকে। আর তার বন্ধু অবাক, রামকে ডাক দিলে সে পাগলের মতো ছুটতে ছুটতে এসে পড়ে নিচে। তার সাথে দেখা হবে এমনটা তার আশাতেও ছিল না। বলা যায় সীতার সাথে এইবার দেখায় সে কিছুটা ফ্রি হয়ে গিয়েছে, তার সাথে মন খুলে কথা বলছে। তাকে জানায় তার চিঠিগুলো নাকি তার একদম মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু সীতার কথা হলো সে তার চিঠিগুলো লিখেছিল তাদের কখনো দেখা হবে না এই ভেবে। লিখলেই কি আর না লিখলেই কি, কোনো কিছু যায় আসতো না। কিন্তু সীতার এটা আশাতেও ছিল না যে রাম তার সাথে দেখা করার জন্য এই পর্যন্ত চলে আসবে। রামের কথাবার্তায় সীতা নিজেও যেন প্রভাবিত হচ্ছে। তার নাকি ডান্স ক্লাস আছে এই বলে চলে যায়। তবে রাম তার পিছু করছে, তাকে বলে অ্যাড্রেসটা অন্তত দিয়ে যাও। কিন্তু সে জেনে বুঝে বিপদ আনতে চায় না, সেজন্য চলে যায়। রামের যেন এখানে খুশির সীমানা রইল না। ঘটনা আবারও বর্তমানে, অর্থাৎ 20 বছর পর 1984 সালে চলে আসে। আফরিন তাকে জিজ্ঞাসা করছে তারপর কি হলো, সীতার সাথে তার আবারও দেখা হয়েছিল কি। কিন্তু সে তাকে জানায় তার সাথে ওই ছুটি নিয়ে আসার পর আর কখনোই আর্মিতে ফিরে যাওয়া হয়নি আমার। আর রামকে আমি অনেকবার চিঠি পাঠিয়েছি কিন্তু একবারও উত্তর পাইনি। সে জানে না রাম কোথায় কি অবস্থায় আছে। যতটুকু সে জানতো জানিয়ে দিয়েছে তাদের। এখন তাদের তো রামের গল্পটা জানা দরকার। সে তাদেরকে জানায় রামের সেই বন্ধু হয়তোবা জানে যার বাসায় সে থেকেছিল, ওর অ্যাড্রেস আমার জানা আছে। সেখানে দেখতে দেখতে আফরিন একজনের ছবি দেখতে পায়। জিজ্ঞাসা করে উনি কি জানতে পারে তার সম্পর্কে। সে বলে হয়তোবা নয়, কিন্তু তবুও চেষ্টা করে দেখতে পারো। আফরিন তার সাথে যোগাযোগের নাম্বারটা রেখে দেয়। ওদিকে দেখা যায় রামের সাথে তৎকালীন সময় আরও একজন ছিল, তিনি হলেন বিষ্ণু। এনার নাকি বর্তমানে প্রমোশন হয়েছে। হঠাৎ আফরিন তাকে কল করে, অন্য একজন কলটা রিসিভ করে, তাকে পাওয়া যাবে নাকি রামের ব্যাপারে সে জানতে চায়। যেটা শুনে সে দৌড়ে তাকে খবর দেয় আর সে যেন উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু দেখা যায় ফোন ধরার সাথে সাথেই ওদিকে যেহেতু আফরিনের বাস ছুটে যাচ্ছিল, সে বাসে করে চলে যাচ্ছে। আফরিনের সাথে তার কথা হলো না, কিন্তু সে ইমিডিয়েট ওই মেয়েটাকে চায় যে রামের কথা জিজ্ঞাসা করেছে। কিন্তু কেন সেটা না হয় পরে জানতে পারবে, দেখতে থাকো। আফরিন পৌঁছে যায় রামের সেই বন্ধুর বাসায়। তার বন্ধুকে দেখে ভালোই বয়স্ক মনে হচ্ছে। সেখানে গল্পটা আবারও সেই সময় চলে যায়। পরদিন সে শেভিং করছে আর তাকে বলছে মাফ কর আমাকে, এসব ঝামেলায় জড়াস না আমাকে। কিন্তু ওদিকে রাম তার চিঠিগুলোর কথা মনে করছে। সে বলেছিল আজকে একটা ম্যাজিক শো এর কথা বলেছিল সে, যেখানে সে রামের সাথে একসাথে ম্যাজিক শো দেখতে চেয়েছিল। তাই রাম তাকে নিয়ে সেখানে চলে যায়। দেখা যায় সত্যি সত্যি আজকের এই শোতে সীতা এসেছে। এখন সেখানে ইনি হলেন সীতার বান্ধবী রেখা। তার কাছে গিয়ে বসতেই দেখা যায় সেও জানে যে তার নাম রাম, অর্থাৎ একে অপরকে শেয়ার করেছে বিষয়টা। যাই হোক, এখানে সীতার সাথে তার আবারও কিছু দুষ্টু মিষ্টি সময় বয়ে যাচ্ছে। অবশেষে তাদের মধ্যে অনেকটাই কথা হয়। সবসময় তোমাকে সীতাজি সীতাজি বলে ডাকতে ভালো লাগে না, আমি তোমাকে সীতা বলে ডাকতে চাই। কিছু কথাবার্তা, কিছু হাসি তামাশার মধ্য দিয়ে তাদের সম্পর্কটা আরেকটু ভালো হলো। ধীরে ধীরে সময় যাচ্ছে, তাদের সম্পর্কটা এক ধাপ করে উপরের দিকে উঠছে। সীতা কখনো কল্পনাও করতে পারেনি যে রাম এই পর্যন্ত চলে আসবে আর তার সাথে তার সম্পর্কটা এত ভালো হবে। আমরা বিষয়গুলো একটু স্কিপ করি, কারণ তাদের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। বিষয়টা তো এক্সপ্লেন করার মতো কিছু না। অবশেষে আমরা দেখতে পাই একদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে তারা একটা বাড়িতে গিয়ে উঠে। কিছুটা সময় আশ্রয়ের জন্য গিয়েছে তারা। দাদিমা আগে জিজ্ঞাসা করে নিল তোমরা কি স্বামী স্ত্রী। রাম বলে যে না, স্বামী স্ত্রী না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে বিয়ে হতে চলেছে আমাদের। কিন্তু সীতার চেহারাটা দেখার মতো ছিল এই কথা শুনে। যাই হোক, সীতার তো হ্যাঁ করতেই হবে, না করলে থাকতে দেবে না তাদের। এই দাদির ছোট্ট নাতনিটা একটু বেশি পাকনা। সীতাকে জিজ্ঞাসা করছে আপনাদের কি লাভ ম্যারেজ।
রাম দূর থেকে বলে, ঠিক ধরেছে তো। তারপরে জিজ্ঞেস করে, আপনাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? রাম বলে, ট্রেনে দেখা হয়েছিল। কিন্তু সীতা সেই কথাটাই বলে যে কথাটা তার চিঠিতে সে লিখেছিল, অর্থাৎ কাশ্মীরে। যদি সত্য ঘটনা আমরা জানি তাহলে ঘটনা অনেকটা পেছনে যেতে হবে। সেই রাতের কথা মনে আছে, যে রাতে কাশ্মীরের মুসলমানরা সেখানকার হিন্দু জনগোষ্ঠীর বাড়িতে আগুন দিচ্ছিল? সেই ঘটনার পূর্ব মুহূর্তে অর্থাৎ দিনের বেলাতে সেখানে সীতা গিয়েছিল একটা ডকুমেন্টারি করতে, কিন্তু সেখানে এই দাঙ্গার মধ্যে সে আটকা পড়ে যায়। আর এখানে এসে প্রথম রামকে দেখতে পেয়েছিল। হামলাকারী সেই লোকেরা সীতাকে অপহরণ করার চেষ্টা করেছিল, তাকে ভোগ করারও চেষ্টা করেছিল, কিন্তু রাম তাকে বাঁচিয়েছে। জিজ্ঞাসা করলে মেয়েটাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিল সে। এজন্য এতগুলো চিঠির মধ্যে রামের কাছে সে নিজেকে তার স্ত্রী বলে পরিচয় দিয়েছে। অর্থাৎ বুঝতে পারছো, তার চিঠি কোনো মন গড়া ছিল না। আসলেও সে প্রথম দিন থেকে রামকে পছন্দ করতে শুরু করেছিল। শুধু রাম জানতে পারেনি যে মেয়েটা আসলে কে, কারণ সেই ঘটনায় সীতার চেহারা সে দেখতে পারেনি। আর ঘটনা বর্তমানে ফিরে আসলে আজকে রাম সব কিছু বুঝতে পারছে, সীতা কেন তাকে এরকম চিঠি লিখেছে। এখন বলা যায় তাদের ভালোবাসাটা দুপক্ষ থেকেই জোরদার একটা রূপ নিয়েছে। সে তার বন্ধুর বাড়িতে এসে তাকে বলছে, মিষ্টি খাওয়ার সময় হয়ে গেছে রে, বিয়ে করছি খুব শীঘ্রই। পরদিন দেখা যায় নূর প্যালেসে তার বন্ধুকে নিয়ে এসে রওনা হয়েছে। সেখানে সুব্রমণিয়াম জির সাথে কথা বলে বলা যায় সে একটু ভোলাক্কার টাইপের, তাকে ভুলিয়ে ভালিয়ে এমন একটা প্যাচ লাগায়। বিষয়টা এরকমভাবে তারা প্ল্যানিং করে নূর প্যালেসে ভেতরে একদম স্বাচ্ছন্দ্যে গিয়ে সে সীতার সাথে দেখা করে। আসলে সীতা এখানকার প্রিন্সেসকে ডান্স শেখায় এরকমটা তারা জানে। সীতার জন্য প্রজাপতিগুলো নিয়ে এসেছে সে, যেগুলো সে তার চিঠিতে লিখেছিল। কিন্তু কেন এসেছো এখানে? এত রিস্ক নেওয়ার কি দরকার ছিল? যদি কেউ দেখে ফেলতো তাহলে তো বিপদ হয়ে যেত, কারণ এখানে সে অপরিচিত। সীতাকে সে ডাইরেক্ট বলে দেয়, আমি চাই তোমার চিঠিতে লেখা কথাগুলোকে সত্য প্রমাণ করতে, স্ত্রী হবে আমার। কিন্তু এই কথা শুনে সীতা তার সামনে থেকে ছুটে চলে যাচ্ছে। কিন্তু এমনটা কেন হলো? ঘটনা আবারও বর্তমানে চলে আসে। তার বন্ধুকে আফরিন জিজ্ঞাসা করছে, এমনটি কেন হলো? সে কেন তাকে হ্যাঁ বললো না? সে বলে, সেটা তো আমিও জানি না। সেই 20 বছর আগে রামকে একবার দেখেছিলাম, তারপর আর কখনোই দেখা হয়নি তার সাথে। এখন আফরিন আবারও সমস্যায় পড়ে গেল। কোথা থেকে কিচ্ছু জানতে পারছে না তারা কোথায়, সীতা কেমন দেখতে সেটাও সে এখনো জানে না। তখন সে জানায়, আমার কাছে হয়তো বা সীতার একটা ছবি আছে, তোমাদের দিচ্ছি। এখন খুঁজতে খুঁজতে সীতার একটা ছবি পেয়ে যায় সে, তাদেরকে সেটা ধরিয়ে দেয়। তার কাছে অনুমতি নিয়ে সে ছবিটা নিয়ে চলে যায় নূর প্যালেসে। সুব্রমণিয়াম জি অবশ্যই বলতে পারবে ইনি কে। তবে একজনের সাথে ধাক্কা খেয়ে যখন সে পেছনে ঘুরে তাকায়, তাদের দুজনের চোখ যেন বড় বড় হয়ে গেল। কারণ এই ছবির মধ্যে তারা যাকে সীতা মহালক্ষ্মী নামে চেনে, তিনি আসলে এই প্যালেসের প্রিন্সেস নূরজাহান। নামের মধ্যেই কেমন যেন দৈত্য ভাব পাওয়া যাচ্ছে, তাই না? সীতা মহালক্ষ্মী একটা হিন্দু পারিবারিক নাম, আর অপরদিকে নূরজাহান যেটা একজন মুসলিম নারীর নাম। বিষয়টাতে ঘাবলা লাগছে অবশ্যই। সেখানে তাদের মধ্যে কথা হচ্ছে। বোঝা যাচ্ছে রাম কখনো এটা জানতেই পারেনি যে সীতাই হলো এই নূর প্যালেসের একমাত্র প্রিন্সেস। সে প্রিন্সেসকে ডান্স শেখাতে এসেছে, এটা ছিল একটা বানানো কথা। তার কাছে সীতা নিজের পরিচয় গোপন করেছে। এখন তারা কিভাবে তাকে খুঁজে বার করবে বুঝতে পারছে না। ওদিকে আর্মির সেই অফিসারকে আমরা দেখি, বিষ্ণু উত্তেজিত হয়ে রামের বন্ধুর কাছে এসেছে। আফরিন নামের কোনো মেয়ে তোমার কাছে কথা বলতে এসেছিল? সে বলে, হ্যাঁ এসেছিল, লন্ডন থেকে এসেছে, একটা বই লিখবে রামের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, আমি জানিয়েছি তাকে। কিন্তু সে রেগে যায়। সে লন্ডন থেকে নয়, পাকিস্তান থেকে এসেছে। আর সে তো ভয় পেয়ে যায়, তার অ্যাড্রেস জানতে চায়। সে জানায় যাবার আগে নাকি তাকে তার হোটেলের অ্যাড্রেস দিয়ে গিয়েছিল, সেটা তাকে দিয়ে দেয়। ঘটনা আবারও সেই সময়টাতে চলে যায়। দেখা যায় সীতা সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের অর্থাৎ নারী শিক্ষায় যে উদ্যোগ সে নিয়েছে সেদিকে একটা মিটিংয়ে যাবে। ওদিকে রাম খুব খুশি, কিন্তু তার বন্ধুর কথা হলো, ভালো মতো চিন্তা করে দেখ, একটা মেয়েকে তুই হুট করে বিয়ে করার কথা বলবি আর সে সাথে সাথে রাজি হয়ে যাবে। বেতন কত পাস তুই? তেমন একটা নয়। একটা মেয়ে আগে এটা চিন্তা করবে যে যাকে সে ভালোবেসেছে, যাকে সে বিয়ে করবে, সে তাকে ভবিষ্যতে ভালো রাখতে পারবে কিনা। কিন্তু যাই হোক, রাম এই বিষয়গুলোতে মাথা ঘামায় না তেমন। আবার ওদিকেও সীতা খুব খুশি। তবে তার বান্ধবীও তাকে জানায়, একবার ভেবে দেখ, যদি তোর ভাই এই বিষয়টা জানতে পারে তাহলে কিন্তু ঘটনা চরম পর্যায়ে পৌঁছে যাবে। তোর ভাই কখনোই মানতে পারবে না, কল্পনার জগতে থাকিস না, প্র্যাকটিক্যালভাবে চিন্তা কর। কিন্তু সীতা তাকে বলে, কল্পনা থেকে জাগলে যদি আমার ভালোবাসাকে আমি হারিয়ে ফেলি তাহলে আমি সেই কল্পনা থেকে কখনোই বের হতে চাই না। কাঁদতে কাঁদতে চলে যায় সে। সীতাকে ডাকা হচ্ছে একটা ইমার্জেন্সির জন্য। ওমানে তাদের বিজনেসের বড় একটা স্পট ছিল, কিন্তু সেখানে নাকি এক দাঙ্গার কারণে তাদের বিজনেস পুরোপুরি ধসে গিয়েছে। এক রাতের মধ্যে তারা 60 কোটি রুপির লোকসানে পড়েছে। তারা উপায় খুঁজে পাচ্ছে না। তবে সেখানে ওমানের রাজপরিবারের হাতে তাদের বিজনেসের কিছু একটা হতে পারে। তবে তার আগে দরকার তাদের সাথে ভালো একটা সম্পর্ক। রাজপরিবারের কোনো মেয়ে নেই, তাহলে হয়তো বা আমরা সম্বন্ধ পাঠাতে পারতাম, তবে তাদের ছেলে আছে। তাই আমি যেটা ভাবছি তুমি অবশ্যই বুঝতে পারছো, তোমার বোনের জন্য সম্বন্ধ পাঠালে যদি তারা রাজি হয় তাহলে হয়তোবা কিছু একটা হতে পারে আমাদের। যে কথা শুনতে পেরে সীতা, আসলে তার নাম তো সীতা নয়, তার নাম নূরজাহান, তবে আমি তাকে সীতা বলেই ডাকবো, সেখান থেকে সীতা চলে যায়।
ঘটনা বাস্তবে চলে আসে বর্তমানে। আফরিন রেখার সাথে দেখা করতে এসেছে। তারও এখন অনেকটাই বয়স হয়ে গিয়েছে, কিন্তু সে জানতে চাইছে আপনি নূরজাহানের কথা জানতে চাইছেন কেন। কিন্তু যখন তার মুখে সীতা নামটা শুনতে পায়, সে যেন অন্যরকম একটা দৃষ্টিতে তাকায় তাদের দিকে। ঘটনা আবারও সেখানে চলে যায়। রাম দেখা করতে এসেছে সীতার সাথে, তাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। রেখা তাকে বোঝাচ্ছে, দেরি করিস না, যা বলার বলে দে তাকে, তোর পক্ষে সম্ভব নয়। এখন রাম এখানে চলে আসলে সীতার সামনে এসে বলছে, আমি কিভাবে ধরে নিলাম যে আমি হুট করে তোমাকে বলবো তুমি রাজি হয়ে যাবে? আমার সম্পর্কে তো তুমি কিছুই জানো না। অবশ্য জানানোর মতো তেমন কিছু নেই, অর্থাৎ আমরা বুঝতেই পারছি তার কথা বলার সুযোগ পাচ্ছে না সে। কিন্তু কি করার, অবশেষে তো তাকে বলতেই হবে। সে বলতে যাবে, ঠিক তখনই দেখা যায় একটা মুহূর্ত চলে আসে, সে কিচ্ছু বলতে পারে না। আর মাত্র 4 দিন আছি, তারপর আবার চলে যাব। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। এই শুনে সীতা যেন পাগলের মতো তার পিছনে ছুটছে। ওকে আমার বলতেই হবে, আর মাত্র 4 দিন আছে, যদি বলতে না পারি তাহলে সারাটা জীবন আফসোস নিয়ে থাকবো আমি। দেখা যায় রামের সাথে এসে দেখা করতে এসেছে। রাম তাকে দেখে অনেকটাই খুশি। রামের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছে সে। এই 4 দিন রামকে যারা যারা চিঠি পাঠিয়েছে, কেউ বোন হিসেবে, কেউ মা হিসেবে, তাদের সবার সাথে এসে দেখা করছে। আর পাশাপাশি সীতার সাথে তার সুন্দর একটা সময় বয়ে যাচ্ছে। একটা বোন তাকে চিঠি পাঠিয়েছিল, সে ভেবেছিল তার বোন হয়তো ভালোই আছে, কিন্তু এখানে এসে বুঝতে পারে যে সবাই ভালো নেই। তার সামনে সবাই ভালো থাকার নাটক করে, কিন্তু তার এই বোনটা ভালো নেই। সে তাকে দেখে অবাক, ভাবতেই পারিনি আপনি আমার এই ভাঙা বাড়িতে আসবেন। রাম বুঝে যায় তার উপর প্রত্যেকটা দিন অত্যাচার হয়, কিছু একটা করতেই হবে তার। তাকে নিয়ে বেরিয়ে আসছে। তার দেবর ননদ বাধা দিলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে তাকে নিয়ে চলে যায়। বলা যায় রাম আজ পর্যন্ত যতটুকু সঞ্চয় করেছে তার সবটুকু দিয়ে তাদের বসবাসের সুন্দর একটা জায়গা করে দিয়েছে সে। সীতা তার কাজ দেখে খুবই অবাক। তাকে জানায়, ওদের দেখাশোনার দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না। কিন্তু আসার পর আবার রাম তাকে বলছে, বিয়ের পর তুমি কি ভাড়া বাড়িতে থাকতে পারবে? কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরে বলে, আমার যা সঞ্চয় ছিল আমি তো সবই খরচ করে ফেললাম, বাড়ি তো কেনা হবে না বলে মনে হচ্ছে। কিন্তু রাম তো এটা জানে না যে তার সাথে সীতার আর কখনো দেখাটাই হবে না। আগামীকাল তার ফিরে যেতে হবে, স্টেশনে এসে অপেক্ষা করবে তার জন্য। কিন্তু পরবর্তী দিন দেখা যায় সীতার জন্য ওমান থেকে প্রিন্সের অ্যাকসেপ্টেন্স লেটার এসেছে। নূরজাহানকে তার পছন্দ হয়েছে, কিন্তু বিষয়টা যেন সীতার মনকে একদম ভেঙে ফেলে। আর ওদিকে রাম অনেকটা সময় যাবত অপেক্ষা করার পর অবশেষে ফিরে যায় এখান থেকে। কিন্তু ফিরে যাওয়ার পর তার কোনো কাজেই মন বসছে না। সবাই তাকে সীতার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কাউকে সে কিচ্ছু বলতে পারছে না। কি বলবে সে, বলার কোনো ভাষা নেই তার। কোনো কাজে ওরকম মন বসে না রামের। তাকে যখন সে কল করে, রামের সাথে কথা বলতে সে আগ্রহ প্রকাশ করতেও পারে না। রামের দিনকাল এরকমই চলছে। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। এভাবে তো এই ভালোবাসার বিচ্ছেদ হয়ে যেতে পারে না। কিন্তু তখনই সে বলে ওঠে, কে বলেছে ওখানেই শেষ? তাদের মুখে একটা আশার আলো দেখা যায়। আফরিনের মধ্যেও যেন এই সত্যের পর থেকে পরিবর্তন হতে শুরু করেছে। তার মধ্যে সে রাগের ভাবটাকে আমরা আর দেখতে পাই না। ঘটনা আবারও সেখানে চলে যায়। আমরা দেখতে পাই এক সাংবাদিককে। সে তার স্যালারি বাড়ানোর জন্য কথাবার্তা বলছে, কিন্তু কেন তার স্যালারি বাড়াবে কেন সে? তখন সে তাকে কিছু পিকচার দেখায়। সেই পিকচারগুলোতে প্রিন্সেস নূরজাহান একটা সাধারণ ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে, যে বিষয়টা তাদেরকে খুশি করে তোলে, কারণ এটা চরম একটা খবর হবে। পরদিন নিউজ পেপারে ছাপানো হয় খবরটা। পুরো দেশ জেনে গিয়েছে। তবে নূরজাহানের ভাই, অর্থাৎ সীতার ভাই, বিষয়টা দেখে অবাক। এটা সত্য হতেই পারে না। কিন্তু ওমান থেকে যে বার্তাবাহক এসেছে, সে বলে, আপনার বোনকে গিয়ে জিজ্ঞাসা করুন। সীতার কাছে এসে এসে জিজ্ঞাসা করছে, বলে দে এটা মিথ্যা। সে চুপ করে আছে। সীতাকে সে বারবার বলছে, আমি জানি না তোর সাথে কি হয়েছে, কিন্তু এটা জানি যদি এই বিয়েটা না হয় তাহলে আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। যে কথাটা শুনেছি তা মিথ্যা, তার সামনে গিয়ে সরাসরি বলে দে। সীতা বলে, দুঃখিত, যা দেখেছেন সবই সত্য। এই প্রিন্সেস নূরজাহান একটা সাধারণ ছেলের প্রেমে পড়েছে, বলে দেবেন আপনার প্রিন্সকে। সে এই কথা শুনে চলে যায়। কিন্তু তার ভাই যেন বিশ্বাস করতে পারছে না, তার ওপর রাগ দেখাচ্ছে। কিন্তু সীতা তার দিক থেকে তাকে বোঝাতে যাচ্ছে, ঠিক তখনই রামের কল চলে আসে। তার মুখে রাম শব্দটা শুনতে পেরে সে অবাক। কে এই ছেলে? জানাই ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট রাম। কিন্তু সে সীতাকে বারবার বোঝাচ্ছে, তুই কি ভুলে গিয়েছিস নিজের পারিবারিক ঐতিহ্য? কিন্তু সে এখন বুঝে গিয়েছে তার ভাই তার টাকার কথা চিন্তা করছে, তার কথা নয়। তখন সে বলে, যদি তোমার বেশি ক্ষতি হয়ে যায় তাহলে আমার ভাগের যত সম্পত্তি আছে তোমার নামে করে দিলাম, তুমি নিয়ে নিও। কিন্তু তবুও তার ভাই তাকে বলছে, আরে সেই ছেলে তো একটা হিন্দু ছেলে। তখন সীতার একটাই উত্তর, তাহলে আজ থেকে আমার নাম নূরজাহান নয়, সীতা। সীতার জন্য ফ্লাইট বুক করা হোক, এরকমটা বলা হয়। সে চলে যাবে রামের কাছে। ওদিকে রামকে দেখা যায় সে তার ডেইলি রুটিন মতো কাজ করছে। তখন হঠাৎ তার কাছে একটা খবর চলে আসে, কেউ আপনার সাথে দেখা করতে চায়। রাম খেয়াল করে সে অন্য কেউ নয়, সীতা। তার দিকে ছুটে যাচ্ছে সে, সীতাকে এসে জড়িয়ে ধরে। সীতা তাকে বলে, আমি আমার অতীতকে ফেলে এসেছি। রামের সাথে তার প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর যাচ্ছে। বলা যায় দুজনেরই সময় খুব সুন্দর যাচ্ছে। দুজনেই দুজনের সময়টাকে নিয়ে খুব খুশি। ঘটনা বর্তমানে চলে আসে। বালাজি বলছে,
আমি কি আসলেও একটা ঘটনা শুনছি নাকি বানানো কোনো গল্প শুনছি? কেউ কিভাবে এমনটা করতে পারে? কিন্তু এটাই সত্য। সব কিছু তো ঠিকই আছে, তাহলে সমস্যা কি হয়েছিল? সে বলে, সমস্যা তো এতক্ষণ কিছুই হয়নি, সমস্যা অপেক্ষা করছে সামনে তাদের জন্য। এই বলতে বলতেই তার ডাক চলে আসে, মিটিংয়ে চলে যেতে হবে তাকে। তবে আফরিন তার কাছে প্রিন্সেস নূরজাহান অর্থাৎ সীতার বর্তমান লোকেশন জেনে নেয়। সে বর্তমানে লন্ডন রয়েছে। আফরিন লন্ডনে কল লাগায়, কিন্তু তাকে জানানো হয় এই সময়টাতে নাকি প্রিন্সেস প্রতি বছর কাশ্মীর রওনা দেয়, কিছুদিন সেখানে থাকে, তাই তারাও কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হয়। আর ওদিকে সেই অফিসারকে আমরা দেখি আফরিনের খোঁজ করতে করতে তার হোটেল পর্যন্ত চলে এসেছে, কিন্তু কোনো খোঁজ পায় না। তারা বুঝে গিয়েছে হয়তোবা সে হায়দ্রাবাদ ছেড়ে অন্য কোথাও যাচ্ছে। রেড লাগিয়ে দেয় তাদের ওপর। কাশ্মীরে প্লেন থেকে নামার পর তাকে সেখানকার আর্মি অফিসারেরা আটকে নেয়। আপনার পাসপোর্ট দেখি, পাকিস্তান থেকে তাই না? আপনাকে এখনই কাস্টাডিতে নিয়ে যেতে হবে আমাদের। কিন্তু সে কিছু বুঝতে পারছে না কেন তাকে নিয়ে যেতে হবে। সে চলে যাচ্ছে, আর ওদিক থেকে বালাজি তাকে ডাকছে, ওরে একা একা চলে যাচ্ছিস কেন, আমাকে নিয়ে যা। ওদিকে আফরিনকে শিকল দিয়ে বাঁধা হচ্ছে। বলতে বলতে সে অফিসার চলে আসে, এসে সবাইকে বলে ওর সাথে এরকম ব্যবহার করার দরকার নেই, ও কোনো স্পাই নয়, তার সাথে আমার পার্সোনাল কথা আছে, চলে যাও। আফরিনের হাত করার সমস্ত কিছু খুলে দেয় সে, আর তাকে বলে রামের ব্যাপারে কেন জানতে চাও? আফরিন তাকে বলে আমি রামের ব্যাপারে কিচ্ছু জানি না, তার সম্পর্কে জানার দরকার হয়েছে, আমি জানতে জানতে যতটুকু জেনেছি এতটুকুই। এখন সে বলে রামের ব্যাপারে জানতে চাও তাই তো? বলে রাখি তোমার দাদামশাই আর আমি রামের প্রতি সর্বদাই কৃতজ্ঞ। ঘটনা সেখানে চলে যায়। আমরা দেখতে পাই একটা রেস্টুরেন্টে বিষ্ণু আর তার স্ত্রী খাবারের জন্য অর্ডার দিয়েছে। তখন সেখানে রাম চলে আসে, তার স্ত্রী তাকে ডাক দেয়। সেখানে তাদের সাথে অনেকটা কথাবার্তা হয়। তবে হঠাৎ একটা যুবক ছেলে বিষ্ণুর দিকে বন্দুক তাক করে। সে নড়াচড়া করতে পারছে না। রাম কৌশলে একটা গ্লাসের আওয়াজ করে, যার কারণে বিষ্ণু ছেলেটাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। পরবর্তীতে ছেলেটার সাথে এমন একটা নাটক সাজায় যেখানে রাম ছেলেটার কাছে ভরসা জেতার চেষ্টা করছে। সে সফলও হয়। তার বন্ধুদের নাকি সে গুলি করে মেরেছে, সেজন্য সে তাকে মারতে চাইছিল। কিন্তু রাম এভাবে কথাবার্তায় তাকে বলে কেন তার হয়ে কাজ করছো তোমরা? সে জানায় তার ছোট বোনের জন্য। এখন রামের কথা হলো এই ছবিতে যে কয়টা ছেলে মেয়ে আছে অর্থাৎ তার বোন সহ, তারা প্রত্যেকেই তাদের হাতে পড়লে মারা পড়বে। অর্থাৎ তার বোনকে যদি সে বাঁচাতে চায় তাহলে যেন আনসারির লোকেশন তাদেরকে বলে দেয় সে। যাই হোক, আনসারির লোকেশন তারা পেয়ে যায়। এখন একটা সিক্রেট মিশন সম্পর্কে তাদের জানানো হচ্ছে। এই মিশন সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার। দুদেশের কোনো দেশ এই বিষয়টা সম্পর্কে জানবে না, শুধুমাত্র এখানকার এই কয়জন আর হাতে গোনা কয়েকজন জানবে এই মিশন সম্পর্কে। অর্থাৎ তারা যদি পাকিস্তান গিয়ে কোনোরকমভাবে ফেসে যায় তাহলে তাদেরকে ফিরিয়ে আনার যে চেষ্টা, সে চেষ্টা করাও সম্ভব হবে না। যদি তারা সেখানে ফেসে যায় তাহলে তাদের কি অবস্থা হতে পারে সেটাও তাদেরকে জানানো হয়। অবশেষে জিজ্ঞাসা করা হয় আপনারা রাজি? তারা প্রত্যেকেই বলে ওঠে হ্যাঁ। আর এখানেই একজন আর্মির পরিচয়। আমরা রাজি। এতদিন রামের ভয় ছিল না, কারণ সে যদি মারাও যায় তাহলে তার পিছুটান থাকতো না, কিন্তু এখন তার পিছুটান আছে। ওদিকে সীতা তার বান্ধবীকে বলছে আমি বুঝতে পারছি না আমি কিভাবে বলবো আমার আসল পরিবারের কথা, তবে আজকে জানিয়েই দেব রামকে। কিন্তু যখন সীতা রামের এই সিক্রেট মিশন সম্পর্কে জানতে পারে তার জন্য দুশ্চিন্তার আর সীমা রইল না। রাম তাকে বলে এতদিন আমার কেউ ছিল না, এটা আমার শক্তি হয়েছিল, কিন্তু এখন তুমি আছো, কেমন যেন নিজেকে দুর্বল মনে হচ্ছে আমার। সীতা কি বলবে কিছু বুঝতে পারছে না, কিন্তু তাকে একটাই কথা বলে আমি অপেক্ষা করব তোমার। রাম তার মিশনে বেরিয়ে পড়ে। সীতার কাছে রয়ে যায় তার পোশাকের একপাশে লাগানো স্টারগুলো। তাদের মিশন স্টার্ট হয়ে যায়, চলে যায় তারা। সীতাকে সে কথা দিয়েছিল এই ভেজা অংশটা শুকিয়ে যাওয়ার আগে সে ফিরে আসবে, কিন্তু এটা যেন বারবার ভিজেই যাচ্ছে, যেটা ইঙ্গিত দিচ্ছে তার ফিরে যেতে হয়তোবা আরও সময় লেগে যাবে। পাকিস্তানের বর্ডার পার হয়ে পাকিস্তানে ঢুকে পড়ে। সেখানে বরফের অঞ্চল, মরুভূমি সবকিছু পার হয়ে আনসারির এলাকা পর্যন্ত পৌঁছে যায় তারা। তাদের মিশন অনুযায়ী তাদের সবাইকে মারতে মারতে একদম আনসারি পর্যন্ত পৌঁছে যায়। সে আনসারিকে অবশেষে মেরে ফেলে, সবাইকে মেরে আগুন ধরিয়ে সেখান থেকে বাইরে বেরিয়েই যাবে। ঠিক তখন তার কানে ভেসে আসে সে ছোট্ট বাচ্চা মেয়ের গলার আওয়াজ। তার মনে পড়ে যায় তার ভাইকে দেওয়া কথা, তার বোনকে বাঁচিয়ে নিয়ে আসবে সে ছুটে যায় ভেতরে, বাঁচিয়ে নেয় ছোট্ট বাচ্চাটাকে। কিন্তু বাইরে বেরিয়ে দেখতে পায় সবাই চলে গিয়েছে আর পাকিস্তানি আর্মি সামনে দাঁড়িয়ে। বিষ্ণুকে ইতিমধ্যে কবজায় করে ফেলেছে তারা, এবং তার পরবর্তীতে তাকে তারা প্রত্যেকেই জব্দ করে ফেলে। বাকিরা পালিয়ে গিয়েছে, তারা দুজন আটকে গিয়েছে তাদের হাতে। যা হবার তাই হয়। দিনের পর দিন যায়, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস হয়ে যায়। তারা এখানে ওই জেলে বন্দি। ইন্ডিয়াতে রামের জন্য সীতা খোঁজ লাগাচ্ছে, আর বিষ্ণুর স্ত্রী বাচ্চা তার জন্য খোঁজে এসেছে। কিন্তু তাদের কাউকে কিচ্ছু বলা হচ্ছে না, কিন্তু সীতা জানে কিছু একটা অবশ্যই হয়েছে। সে অবশ্যই খুঁজে বের করবে রামকে।
ওদিকে মেজর তারেক সবসময় রাম এবং তার বন্ধুর প্রতি ভালো ব্যবহার করে, কারণ তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল বলেই ছোট বাচ্চাটাকে তারা বাঁচিয়েছিল। যদি ছোট বাচ্চাটাকে তারা না বাঁচাতো তাহলে কিন্তু তারা ইন্ডিয়াতে হিরো হয়ে যেত, কিন্তু রাম ছোট বাচ্চাটাকে বাঁচিয়েছে। তারা এটাও জানে না কতগুলো দিন পার হয়ে গেল এখানে। ওদিকে সীতা পাগলের মতো হয়ে যাচ্ছে। সে খবর পেয়েছে, জানতে পেরেছে যে পাকিস্তানে নাকি তাদেরকে আটকে রাখা হয়েছে। সে তার ভাইয়ের কাছে আকুতি মিনতি করছে কিছু একটা করুন, কিন্তু কেউ তার সাহায্য করতে রাজি নয়। কিচ্ছু করার নেই এখানে। ওদিকে তাদের দিনকাল এভাবেই যাচ্ছে। তবে মেজর তারেক সবসময় রামকে বোঝানোর চেষ্টা করে তাদেরকে ফেরত যাওয়ার আশা দিয়ে রেখেছে সে। আজকে সেটার পদক্ষেপ নিল সে। ভারতে নাকি তাদের এক কয়েদি আটকে আছে, আর তাদের দেশে ভারতের 2 কয়েদি। সে অফার দেয় কেননা আমরা তাদেরকে এক্সচেঞ্জ করে নিই। দেখা যায় বিষয়টাতে সে রাজি রাজি ভাব মনে হচ্ছে। আলোচনার সাপেক্ষে জানানো হয় তারা রাজি, কিন্তু দুঃখের বিষয় এটা যে এখানে তাদের দুজনকে নয়, যে কোনো একজনকে তারা ছাড়তে পারবে। সেখানে বিষ্ণু পাগল হয়ে যায়, পাগলের মতো করছে, কারণ সে এতদিন সবাইকে শুধু গালিগালাজ করেই এসেছে। হয়তোবা রামকেই তারা ছেড়ে দেবে এই ভাবছে সে। ঘটনা বর্তমানে ফিরে আসে। আফরিন বলছে ওই বাচ্চা মেয়েটার কথা না ভাবলেই তো রাম তার বাকি জীবনটা সুখে কাটাতো। আর এখানে এমন একটা বিষয় আমরা জানতে পারি যা শুনলে তোমারও চিন্তা ভাবনা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে। সে ছোট বাচ্চা, যে বাচ্চাটার কান্নার আওয়াজ না শুনলে হয়তোবা রাম আজকে তার সীতার সাথেই থাকতো। যে বাচ্চাটাকে না বাঁচিয়ে যদি সে ফিরে যেত তাহলে হয়তোবা সে সুখে শান্তিতেই জীবন কাটাতো। সেই বাচ্চাটা অন্য কেউ নয়, আফরিন নিজেই। এই শুনে তার যেন পায়ের তলার মাটি সরে গেল। সে বিশ্বাস করতে পারছে না, কিন্তু যখন সে তার ছোটবেলার নাম ওয়াহিদা বলে তাকে ডাক দেয় তখন তার বিশ্বাস না করে যাওয়ার কোনো রাস্তা থাকে না। সে পুরনো কথাগুলো মনে করতে শুরু করে। সে তার দাদামশাই যে চিঠিটা তাকে দিয়েছিল, যে চিঠিটার কারণে সে এই পর্যন্ত এসেছে, সেই চিঠির মর্ম তখন সে বুঝেনি, এখন হারে হারে টের পাচ্ছে। তাকে জিজ্ঞাসা করা হয় সে চিঠি কোথায়, আমাকে দাও, আমি সীতা পর্যন্ত পৌঁছে দেব। আফরিন তাকে বলে সেটা হয়তো এতক্ষণে সীতার কাছে পৌঁছে গিয়েছে। আর এই কথাটায় যেন বিষ্ণু ভয় পেয়ে গেল। ওদিকে আমরা সীতাকে দেখতে পাই, সে তার জীবনে এখন পর্যন্ত শুধুমাত্র রামকেই রেখেছে। সে চিঠি খোলার পর তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আর ওদিকে দেখা যায় বিষ্ণু বলছে ওই চিঠি কোনোভাবেই সীতা পর্যন্ত পৌঁছানো যাবে না। কেন? এটাই তো প্রশ্ন। ওই চিঠির মধ্যেই লেখা আছে, দেখতে থাকো। সেই চিঠিতে লেখা 8 মাস হয়ে গেল, জানি না সূর্য কিভাবে ওঠে, আগের মতোই অস্ত যায় নাকি, তবে এখনও জানি যে তুমি আমার জন্য অপেক্ষা করছো। জানি না কতটা সময় লেগে যাবে আমার তোমার কাছে ফিরতে, আদৌ ফিরতে পারবো কিনা জানি না। তবে তার পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাই তাদের নিজেদের মধ্যে কোনো ডিসিশন নিতে দেয়নি তারা। তাদের কাছে অফার দেওয়া হয় ভারতের আর্মিদের সেই গোপন ক্যাম্প সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। যে ইনফরমেশন দিবে তাকেই মুক্তি দেওয়া হবে। প্রথমে রামের কাছে যায় তারা। রাম তাদেরকে বলা যায় অপমান করে এখান থেকে না করে দেয়। তবে যখন বিষ্ণুর কাছে যায় তারা, জানা যায় সে নাকি রাজি, অর্থাৎ সে তার দেশের সাথে ধোঁকা দিল। তাকে মুক্তি দেওয়া হবে আর রামকে দেওয়া হবে ফাঁসি। মেজর তারেক সেই ছোট্ট মেয়েটা অর্থাৎ আফরিনকে কোলে নিয়ে দাঁড়িয়ে। একটু পরে রামের ফাঁসি। তাকে ধন্যবাদ জানাচ্ছে সে যে তাকে একটা চিঠি লেখার সুযোগ করে দিয়েছে। এই চিঠিটা যেন সে যে করেই হোক সীতার কাছে পৌঁছে দেয়। সেই চিঠিটা নাকি সে ছোট্ট মেয়েটা হাতে নিয়ে নিল। তবে তার ফাঁসিটাকেও যেন সে হাসি মুখে মেনে নিয়েছিল তখন। আর এই সমস্ত ঘটনায় লেখা হয়েছে এই চিঠিতে। রামের সেই কল্পনাগুলো, তার লেখা কিছু কথা, তার বিদায়টাকে সে আজ জানতে পারল। যদি এই চিঠিটা তার কাছে না পৌঁছাতো তাহলে হয়তো বা রামের জন্য তার অপেক্ষাটা শেষ হতো না। রাম অবশ্যই তার কাছে ফিরে এসেছে, তবে একটা বিদায়ের চিঠি হয়ে। তারপর সময় অনেকটা অতিবাহিত হয়ে যায়। জানা যায় বিষ্ণুর বিরুদ্ধে নাকি ইনকোয়ারি চলেছিল, কারণ রামের লেখা চিঠিটা ভিন্ন ধরনের কিছু প্রমাণ করেছে। তবে তার আগেই নাকি বিষ্ণু সুইসাইড করেছে। আর আমি সবসময় বলি যে সুইসাইড কখনো কোনো কিছু সমাধান হতে পারে না। আফরিন এই প্রথম সীতাকে দেখলো, তাকে গিয়ে জড়িয়ে ধরে বলে এখানে আসার আগে একজন আমাকে সরি বলতে বলেছিল, কিন্তু এখন দেখছি যদি সরি না বলি তাহলে যেন আমার জানটাই বের হয়ে যাবে। ইনকোয়ারিতে জানা যায় রাম কখনোই কোনো ইনফরমেশন লিক করেনি, তাই তার যেন এত বছর পর সম্মানের সহিত একটা বিদায়ের আয়োজন করা হলো। রামের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটাও উঠে গেল। বাকি রইল আফরিন। এই যাত্রায় সে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছে। আর সীতা তার রামকে সশরীরে না পেলেও তাকে সে সর্বদাই অনুভব করে। শেষ করলাম আজকের সিনেমা। তবে গল্পটা এমনভাবে শেষ হবে এটা আমার কল্পনাতেও ছিল না। অবশ্য খারাপ লাগছে ঠিকই, কিন্তু কিছু বলার নেই। বাস্তবে কয়টা গল্পই বা সমাপ্তি পায়। সত্যি বলতে খুব খুশি হতাম যদি সীতা তার রামকে ফিরে পেত, কিন্তু তাহলে গল্পটা বাকি 8-10টা সিনেমার মতোই হয়ে যেত। সিনেমাটা 2004 সালে রিলিজপ্রাপ্ত বীর জারা মুভির প্রেক্ষাপট মনে করিয়ে দেয়। এই যে স্ক্রিনে ভেসে উঠেছে দেখে নিতে পারো। নতুন হয়ে থাকলে থাক, আজকে আর লাইক সাবস্ক্রাইব করতে বললাম না, যদি মনে চাই করে রেখো। অবশ্যই তোমার কাছে একটা কমেন্টের আবদার রইল। গল্পটা শেষের দিকে খুব খারাপ লাগলো, দেখি তোমাদের মনোভাব কিরকম সেটা কমেন্টে জানাও। অবশেষে গল্পটা তুমি এই পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।